প্রথমেই আমি আমার হোমিও জগৎ যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের সকল সদস্যকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করার জন্য, এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তারা প্রত্যেকেই খুব ভালো মানুষ। তারা শুধুমাত্র হোমিওপ্যাথির যেমন শিক্ষক আছেন, তেমন হোমিওপ্যাথির স্বনামধন্য চিকিৎসকরা আছেন ছাত্র ছাত্রী অগণিত। তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের ভালোবাসা এবং আমার সমস্ত রকম তাদের শেখার ক্ষেত্রে আমাদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়াতে আমরা প্রস্তুত আছি এবং তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার কথা শুরু করছি। আজকে আপনারা জানেন যে আজকে যে সাবজেক্ট ম্যাটারটার উপরে আমরা স্থির করেছি কিছু বলার জন্য, সেটা হচ্ছে খুব একটা জ্বলন্ত সমস্যা সারা বিশ্বের কাছে। এই জ্বলন্ত সমস্যাতে আমরা গত 5.5 মাস 6 মাস ধরে গৃহবন্দী আছি। সমস্ত কাজকর্ম, সমস্ত অর্থনৈতিক, তারপরে সামাজিক সমস্ত কিছু থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে ঘরের মধ্যে আছি। খুব প্রয়োজন না হলে আমরা বাইরে বেরোচ্ছি না। এরকম একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ এইভাবে চলছেন। আপনারা জানেন সেই ভয়ঙ্কর রোগটি হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশন বা করোনা কোভিড-19 ডিজিজ। এই কোভিড-19 ডিজিজ বা করোনা ভাইরাস ইনফেকশন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। যা শুরু হয়েছিল আমাদের চায়নার উহান প্রদেশ থেকে, যে উহান প্রদেশে আপনারা জানেন 2019 সালে সম্ভবত ডিসেম্বর মাসে প্রথম ওখান থেকে শুরু হয় এবং তারপর ক্রমে ক্রমে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে এখন একটা গ্লোবাল হেলথ এমার্জেন্সি বা প্যান্ডেমিক বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে। এই যে রোগটি, এই রোগটি একটি ভাইরাস জনিত রোগ। আপনারা জানেন সে ভাইরাসটি হচ্ছে একটা সিঙ্গল স্ট্র্যান্ড নন এনভেলপ আরএনএ ভাইরাস। ভাইরাস দুটি ভাগে বিভক্ত। আপনারা জানেন এক ধরনের ভাইরাস আছে যারা ডিএনএ ভাইরাস, আর এক ধরনের ভাইরাস আছে যারা আরএনএ ভাইরাস। এই করোনা ভাইরাসটি একটি সিঙ্গল স্ট্র্যান্ড নন এনভেলপ আরএনএ ভাইরাস, অর্থাৎ এদের কোনো ঢাকা নেই, এনভেলপ নেই। এটা একটা আরএনএ ভাইরাস। এখন ঘটনা হচ্ছে যে এই 2019 এন কোভিড ভাইরাস এটা প্রথমে শুরু হয়েছিল, যেটা চায়নার উহান প্রদেশে যেটা ছিল তার এপিসেন্টার, মানে যেখান থেকে তার শুরু হয়েছিল, এবং সেখানে একটা বাজার থেকে তার ইনফেকশন শুরু হয়েছিল বলে অনেকেই মনে করেন, কথিত আছে। কিন্তু সেটা কতটা বাস্তব এবং সেটা কতটা সত্য সে সম্পর্কে সন্দেহ আছে। যাই হোক, পরবর্তীকালে সেটা যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই অসহনীয় রোগটি আমাদের ভারতবর্ষে এসে পৌঁছেছে। পৃথিবীর প্রথম সারি যারা স্বাস্থ্যে খুব শক্তিশালী, যারা স্বাস্থ্য ব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচারে খুব শক্তিশালী বলে যারা দাবি করতেন, আমেরিকার মতো দেশ, ইটালির মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, এই দেশগুলি যারা তাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব সুন্দর, স্বাস্থ্য ব্যবস্থা খুব শক্তিশালী বলে দাবি করতেন, তারা একেবারে নতজানু হয়ে গেছেন এই ছোট্ট ভাইরাসটির সামনে। এই ভাইরাসটি যে ট্যাক্সোনমি বা নমেনক্লেচার বা বিজ্ঞানসম্মত নাম যে সংস্থা পৃথিবীতে করে থাকে, সেই সংস্থা এর ভাইরাসের নাম পরবর্তীকালে স্থির করেছে SARS-CoV-2 অথবা কোভিড-19 ভাইরাস। ভাইরাসটি 2019 সালের 23 ডিসেম্বর চায়নার একজন ভাইরোলজিস্ট ঝাং লিসি 49 বছর বয়সী এক মহিলার শরীর থেকে ভাইরাসটি প্রথম
আইসোলেট করেন বা প্রথম আবিষ্কার করেন। ওই ভদ্রমহিলা খুব বেশি ক্রিটিক্যালি অসুস্থ হয়ে যাওয়ার আগেই এই ভাইরাসটিকে তিনি সেখান থেকে আবিষ্কার করেন এবং তিনি তা নেচার পত্রিকায় সেই তার গবেষণাপত্রটি প্রকাশ করেন 2020 সালে। যাই হোক, এই ভাইরাসটি যদি দেখেন, করোনা ভাইরাস, আমি অনুরোধ করছি ভাইরাসটির ছবি দেখানোর জন্য। আমি একটু অনুরোধ করছি ভাইরাসটির ছবি একটু দেখান। আচ্ছা স্যার, দেখাচ্ছি স্যার। সকলে সায়েম ভাইয়ের ছবিতে ক্লিক করলে ছবিগুলো দেখতে পাবেন এবং ওটা ক্লিক করে রাখুক সকলে, কারণ আমি পরপর স্লাইড ধরে পড়াবো। তো সকলেই সায়েনের ছবির উপরে ক্লিক করে এইটাতে, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাতে ঢুকে যান, তাহলে পরপর দেখতে পাবেন। ঠিক আছে, তারপর পরের স্লাইডটা দেখাও। দেখা যাচ্ছে, পরের স্লাইডটা দেখাও। এই যে এইটি হচ্ছে ভাইরাস। এই ভাইরাসটি একটা ছবি তোলা হয়েছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে 2019 সালে এবং সেটি প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি মাস 2020 সালে ইউনিভার্সিটি অফ হংকং। এই ইউনিভার্সিটি অফ হংকং এর থেকে এই ছবিটি প্রকাশিত হয়েছে। এই ছবিটি হচ্ছে একটি করোনা ভাইরাসের ছবি। তারপরে স্লাইড দেখাতে অনুরোধ করছি। এরপরে আমি আসবো এই ভাইরাসটি এই মুহূর্তে এপিডেমিওলজি। এই ভাইরাসটি সারা পৃথিবীতে এই মুহূর্তে যেখান থেকে শুরু হয়েছিল সেই চায়না থেকে শুরু হওয়া ভাইরাসটি পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এই মুহূর্তে আমেরিকাতে প্রায় 25 মিলিয়ন মানুষ এতে সংক্রমিত হয়েছেন। প্রায় 843 কে মারা গেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী। আমাদের ভারতবর্ষ কম পিছিয়ে নেই। সংক্রমণ হচ্ছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে প্রায় 2 কোটি, সারা ভারতবর্ষে প্রায় 33,87,500 জন মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 61,529 জন। কিন্তু পাশাপাশি ছেড়ে উঠছেন বহু মানুষ। যত মানুষ ইনফেক্টেড হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 76.28% মানুষ খুব তাড়াতাড়ি সেরে উঠেছেন। আক্রান্ত প্রায় 8 লক্ষর মতো মানুষ মৃত এবং প্রচুর মানুষ পাশাপাশি আবার সেরে উঠছেন। সারা বিশ্বের হিসাবে ধরলে এই মুহূর্তে মানে মৃত্যু যে হার 2 থেকে 3%-এর মধ্যে, মানে এটা ঘোরাফেরা করছে, কখনো একটু কম কখনো একটু বেশি। যাই হোক, এবার আমি আসি এই রোগটা কি এবং হোমিওপ্যাথিতে তার কি প্রতিকার আছে। আমরা সে সম্পর্কে কিছু আলোচনা আজকে করব বলেই আমাদের এই এক জায়গায় হওয়া। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন এই ভাইরাসটি শরীরে যখন ঢুকে, তখন ঠিক যে দিন ভাইরাসটি শরীরে ঢোকে ঠিক তার থেকে 2 থেকে 5 দিনের মাথায় শরীরে সে সংক্রমণ শুরু করে, অর্থাৎ সিমটম দিতে শুরু করে। যদি ভাইরাসটি সিমটম না দিতে পারে, অথচ আমাদের রক্তের মধ্যে ভাইরাসটি থাকে, তাহলে সেই কেসগুলোকে আমরা বলি অ্যাসিমটমেটিক কেস। আপনারা প্রতিদিন কাগজের, টেলিভিশনে এটা শুনছেন, অ্যাসিমটমেটিক কেস, মানে অ্যাসিমটমেটিক, অর্থাৎ যদিও সে ভাইরাসে আক্রান্ত এবং তার রক্ত পরীক্ষা করে, ব্লাড টেস্ট করে কোভিড পজিটিভ এসছে, কিন্তু তার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর এক ধরনের কেস আছে যাকে বলা হয় প্রিসিম্পটমেটিক কেস। প্রিসিম্পটমেটিক কেসগুলো কি?
না প্রিসিমটমেটিক কেসগুলো হচ্ছে সিমটম শুরু হওয়ার আগে এবং শরীরে ভাইরাস ঢোকার পর থেকে সিমটম শুরু হওয়ার আগে পর্যন্ত যে পরিস্থিতি হয়ে থাকে শরীরে, অর্থাৎ ইনফেকশন হয়েছে, তার শরীরের মধ্যে ভাইরাস রেপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ ভাইরাস শরীরের মধ্যে এক থেকে লক্ষ লক্ষ থেকে কোটি হয়ে চলেছে, কিন্তু তখনও পর্যন্ত তার শরীরে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় প্রিসিমটমেটিক। মনে রাখবেন এই অ্যাসিমটমেটিক এবং এই দুটো প্রকারের মানুষরা কিন্তু আমাদের কাছে খুব চিন্তার বিষয়। কি কোন ক্ষেত্রে? না এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে। তার কারণ যে মানুষটা অ্যাসিমটমেটিক, অর্থাৎ তার শরীরে ভাইরাস আছে কিন্তু তার শরীরে কোনো লক্ষণ নেই, যা সে নিজেও জানে না, সে আমাদের যারা ভালো মানুষ যারা আক্রান্ত হয়নি তাদের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে খাচ্ছে, তাদের সঙ্গে বসছে, তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে মানুষটি জানে না যে তার শরীরে ভাইরাস আছে। এবং এমন যদি পরিস্থিতি হয় যে সিমটম শুরু হওয়ার কয়েকদিন আগে সে এরকম ভাবে ঘুরে বেরিয়েছে বহু জায়গায়, তাতে দেখা যায় বহু মানুষকে সে আক্রান্ত করে ফেলেছে। সুতরাং এই মুহূর্তে সারা বিশ্বের কাছে অ্যাসিমটমেটিক এবং প্রিসিমটমেটিক এই মানুষগুলো কিন্তু খুব চিন্তার ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে। এবং এটাকেই এখন ড্রাইভার অফ দি প্যান্ডেমিক, মানে গাড়ি যেমন চালিয়ে নিতে গেলে ড্রাইভার লাগে, ঠিক তেমনি ভাবে এই প্যান্ডেমিক, এই কোভিড-19 যে ডিজিজটা, সেটাকে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই অ্যাসিমটমেটিক এবং প্রিসিমটমেটিক কেসগুলোই হচ্ছে ড্রাইভার, অর্থাৎ তারাই এই সংক্রমণটাকে বাড়িয়ে নিয়ে চলেছে। তার কারণ কোনো পেশেন্টকে যদি আমরা কোভিড পজিটিভ পেশেন্ট পেয়ে যাই, তার সিমটম তৈরি হয়ে যায়, আমাদের নিয়ম অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে তাকে সমাজ থেকে আলাদা করে আলাদা আইসোলেশনে নিয়ে চলে যাচ্ছি। সেক্ষেত্রে সেই মানুষটি আর অন্য কোনো মানুষের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছেন না, সুতরাং ভাইরাস ছড়ানো তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিন্তু যারা অ্যাসিমটমেটিক এবং প্রিসিমটমেটিক, তারা কিন্তু তাদেরকে যেহেতু আলাদা করা যাচ্ছে না, জানা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, কিন্তু ভাইরাস ছড়িয়ে চলেছেন এবং এইভাবেই রোগটা কিন্তু বহু বহু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভারতবর্ষে প্রতিদিন ৭৭,০০০ করে কেস হচ্ছে, সংক্রমণ হচ্ছে। এই মুহূর্তে আমেরিকায় প্রতিদিন ৪৪,০০০ করে কেস হচ্ছে। এই মুহূর্তে ব্রাজিলে প্রতিদিন ওই ৪৩-৪৪,০০০ করে কেস হচ্ছে। অর্থাৎ প্রতিদিনের সংক্রমণের নিরিখে আমরা ভারতবাসীরা এখন প্রথম স্থান অর্জন করে ফেলেছি। যদিও এ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ যে সংক্রমণের হার আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের যা জনসংখ্যা তার নিরিখে এটা ঠিকই আছে। এই ধরনের জনসংখ্যা যেখানে ডেন্স পপুলেশন, মানে যেখানে খুব ঘনবসতিপূর্ণ জায়গা, সেখানে ইনফেকশন ছড়ানোটা খুব সহজ এবং সেই জন্যই এই ইনফেকশন ছড়াচ্ছে। পাশাপাশি কিন্তু ৭৬% মানুষ প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। আমরা কখন বুঝতে পারবো যে আমরা ভালোর দিকে চলে যাচ্ছি, আমাদের দেশের পরিস্থিতিটা ভালো হচ্ছে? দেখবেন প্রতিদিনের সুস্থ হওয়ার সংখ্যাটা যদি প্রতিদিনের আক্রান্ত হওয়ার সংখ্যা থেকে বেড়ে যায়। এখন দেখুন রিকভারি রেট আমাদের ৭৬% প্রায়, সেখানে আমাদের ৭৭,০০০ পার কেস হচ্ছে। এটা যদি আমরা কেসের নিরিখে দেখি যে প্রতিদিন এরকম ৮০,০০০ কেস ভালো হয়ে যাচ্ছে, অথচ ৭৭,০০০ কেস প্রতিদিন নতুন ইনফেকশন হচ্ছে, তাহলে বুঝবেন যে আমাদের ভালো হওয়াটা, আমরা ভালোর দিকে যাচ্ছি। অর্থাৎ রিকভারি, অর্থাৎ সুস্থ হয়ে যাওয়ার সংখ্যাটা যদি প্রতিদিনের আক্রান্তের সংখ্যা থেকে বেড়ে যায়, তাহলেই জানবেন সেই দিন থেকে আমাদের ভালো হওয়ার সময়টা শুরু হবে। তো যাই হোক, এই সম্পর্কে বিজ্ঞানীরা প্রতিদিন গবেষণা করে চলেছেন এবং হাজার হাজার গবেষণাপত্র প্রতিদিন বড় বড় জার্নালগুলোতে প্রকাশিত হচ্ছে। এরপর আমি চলে যাব করোনা ভাইরাস। করোনা ভাইরাস কত রকমের? অ্যাকচুয়ালি করোনা ভাইরাস কত রকমের এটা বলার আগে আমার আরেকটা জিনিস বলা দরকার। সেটা হচ্ছে এই করোনা ভাইরাস কি ভাইরাস না, আমরা বললাম এটা একটা আরএনএ ভাইরাস। টাইপসের মধ্যে, অর্থাৎ প্রকারভেদের মধ্যে আমরা করোনা ভাইরাসকে দেখি প্রথম ৪-৫টি প্রকার। করোনা ভাইরাসের অ্যাকচুয়ালি এটা কতগুলো জেনেরা বলে, জেনেরা মানে তাদের কতগুলো
মানে তাদের বংশের মধ্যে আরো কিছু আছে, যেমন ধরুন আলফা, বিটা, গামা এবং ডেল্টা, এই 4 প্রকারের হয়। এই 4টে প্রকার নির্ভর করে ভাইরাসের যে গঠন, সেই গঠনের মধ্যে একটা জিনোম থাকে, সেই জিনোমের চরিত্রের উপরে এইটা নির্ভর করে কোনটা আলফা, কোনটা বিটা, কোনটা গামা, কোনটা ডেল্টা। মনে রাখবেন, আপনারা করোনা ভাইরাস দেখেছেন যে ঠিক খোঁচা 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 কতগুলো স্পাইকের মতো আছে। ওই স্পাইক গুলো অর্থাৎ কাঁটার মতো আছে, দেখেছেন নিশ্চয়ই। এইগুলো করোনা ভাইরাসের ওইগুলোকে বলা হয় স্পাইক প্রোটিন। এছাড়া করোনা ভাইরাসের একটা মেমব্রেন আছে, একটা পাতলা পর্দা আছে, সেখানে এম প্রোটিন থাকে। করোনা ভাইরাসের একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটাকে বলা হয় এনভেলাপ, সেখানে আছে ই প্রোটিন। আর একেবারে ভেতরে যেটা আমরা জিনোম বলছি, অর্থাৎ সেটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড, সেই জিনোমটাকে ঢেকে রাখে আর একটা প্রোটিন, সেটা হচ্ছে এন প্রোটিন। তাহলে করোনা ভাইরাসের যে স্ট্রাকচার আছে, যে গঠনগত দিক আছে, তার 4টে প্রোটিন থাকে, এস, এম, ই এন্ড এন। যাই হোক, এই করোনা ভাইরাস যে আমরা টাইপগুলো যদি দেখি, করোনা ভাইরাসের সাধারণ করোনা ভাইরাস যেগুলো আছে, অর্থাৎ যেগুলো শুধুমাত্র একটু সর্দি, কাশি, জ্বর, হালকা জ্বর তৈরি করতে পারে, সেটা হচ্ছে ওই আলফা, বিটা, গামা, সেটা হচ্ছে আলফা, গামা এবং ডেল্টা। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। করোনা ভাইরাস বা পৃথিবীর যে কোনো ভাইরাস, তারা কিন্তু চুপ করে বসে থাকে না। প্রতিদিন তারা তাদের এই পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য, এবং প্রতিটা জীবজন্তু পৃথিবীতে প্রতি মুহূর্তে তাদের নিজেদেরকে পরিবর্তন করে। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অর্থাৎ ডারউইনের সেই থিওরি, যোগ্যতমের জয়। পৃথিবীতে যে যোগ্য থাকবে সব দিক দিয়ে, তারই জয় হবে, সেই বেঁচে থাকবে। এই জন্য ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে গেছে, পৃথিবীর এই পরিবেশের সঙ্গে সে মানিয়ে চলতে পারেনি বলে। কিন্তু তার কারণ ডাইনোসর নিজেকে পরিবর্তন করতে পারেনি। কিন্তু ছোট ছোট যে রোগের যে অর্গানিজম গুলো বা রোগের যে বীজাণুগুলো, এবং মানুষও প্রতিদিন তার একটু একটু করে নিজেকে চেঞ্জ করছে, এই পরিবর্তন করছে। এই পরিবর্তনটা বিশেষ করে ভাইরাসের ক্ষেত্রে বলি, দুরকম ভাবে হয়। একটাকে বলা হয় জেনেটিক শিফটিং, আর একটা বলা হয় জেনেটিক ড্রিফটিং, অর্থাৎ জিনের পরিবর্তন হয়। মনে রাখবেন, জিনের যখন পরিবর্তন হয়, বিশেষ করে যেখানে জেনেটিক ড্রিফটিং, সেটা খুব সামান্যতম পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য ভাইরাসের গঠনগত এবং ভাইরাসের যে সিমটম দেওয়ার ক্ষেত্রে বা ইনফেকশনের ক্ষেত্রে বা ভাইরাসের প্যাথোফিজিওলজি বা মানে আমি বলছি তার ভয়াবহ কিন্তু খুব একটা পরিবর্তন হয় না জেনেটিক এর জন্য। অর্থাৎ সামান্য পরিবর্তন, সেটা খুব একটা বোঝা যায় না তার চরিত্রের মধ্যে। কিন্তু যখন আরেকটা শব্দ রয়েছে জেনেটিক ড্রিফটিং, তার মাধ্যমে কিন্তু তার যে জিন মিউটেশন বলে, এই জিন মিউটেশনটার মাধ্যমে ভাইরাসটাকে একেবারে পুরোপুরি পরিবর্তন করে ফেলে, দিয়ে একটা নতুন ভাইরাস হিসাবে আবির্ভূত হয়। আজকের যে কোভিড-19 ভাইরাস বা SARS-CoV-2 ভাইরাস, সেটা কিন্তু এইরকমই একটা নতুন ভাইরাস। এছাড়াও করোনা ভাইরাসের আরো দুটো টাইপকে আমরা পেয়েছি, যেটা 2009 এবং 2007 সালে যেটা প্রকাশ পেয়েছিল, যেটাকে বলা হয় মার্স, অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। ওটাও একটা বিটা ভাইরাস। ওটা মিডল ইস্ট অর্থাৎ আরব কান্ট্রিতে দারুণভাবে ওটা বহু মানুষ মৃত্যু হয়েছিল এই রোগের জন্য। এছাড়াও সার্স কোভিড একটা ভাইরাস ছিল। সার্স কোভিড, শুধু সার্স কোভিড, নট সার্স কোভিড 2। সার্স কোভিড 2 হচ্ছে কোভিড-19 ভাইরাস, মানে যেটা করোনা ভাইরাস, যেটা এখন সারা পৃথিবীর বুকে খুব মানে ভয়ঙ্কর ভাইরাস। আর সার্স কোভিড বলে আরেকটা ভাইরাস ছিল, সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স ভাইরাস। এবং দেখা যাচ্ছে এই সার্স কোভিড 2 এবং সার্স কোভিড, এই দুটো ভাইরাসের ক্ষেত্রে শারীরিকভাবে তারা প্রায় গঠনগতভাবে তাদের প্রায় 80% মিল আছে। এই জন্য করোনা ভাইরাস যেটা সার্স কোভিড 2 ভাইরাস, যেটা কোভিড-19 ভাইরাস, তার ক্ষেত্রে যদিও এখনো সবটা জানা সম্ভব হয়নি, কিন্তু বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে চেষ্টা করছেন সে সম্পর্কে সম্পূর্ণটা জানা। তাহলে আমি এইটা মোটামুটি করোনা ভাইরাস সম্পর্কে বললাম। এ সম্পর্কে আর বেশি কিছু বলছি না, আপনাদের কাছে এটা কিছুটা মনোটানাস হয়ে যাবে, ক্লান্তিকর হয়ে যাবে। এবার আমি আসবো, আপনাদের যেটা পরিষ্কার করে জানা দরকার, যে সেটা হচ্ছে যে এই SARS-CoV-2 ভাইরাস, অর্থাৎ যেটাকে আমরা বলি কোভিড-19 ভাইরাস,
এটা শরীরে ঢোকে কি করে এ সম্পর্কে, অর্থাৎ রোগ সম্পর্কে যদি আপনার ভালো উচ্চ ধরনের জ্ঞান না থাকে আপনি কিন্তু রোগের চিকিৎসা করতে পারবেন না, সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক না কেন। তাই প্র্যাকটিস অফ মেডিসিন আপনাকে যেমন পড়তে হবে তেমনি হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাও ভালো করে পড়তে হবে। এই দুটো জায়গার জ্ঞানকে অ্যাডাপ্ট করাতে হবে, অর্থাৎ মেলাতে হবে, তবে আপনি রোগটাকে ভালো করে সারাতে পারবেন এবং বড় ডাক্তার হিসাবে নাম করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, রোগ সম্পর্কে জ্ঞান চাই। তো ভাইরাসটা কিভাবে শরীরে ঢোকে এ সম্পর্কে আপনার জ্ঞান চাই, না হলে মানুষকে ভাইরাস থেকে কিভাবে সাবধানে থাকতে বলবেন। সুতরাং আপনাকে এ সম্পর্কে জ্ঞান অবশ্যই রাখতে হবে। এবার হচ্ছে আমি একটুখানি হালকা করে ছোট করে বলি, গভীর করে বলবো না। অ্যাকচুয়ালি SARS-CoV-2 বা COVID-19 যে ভাইরাসটা আছে, দেখবেন ওর স্পাইক প্রোটিন আছে, ওই খোঁচা 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 মতো কাটা কাটা মতো আছে, ওগুলো হচ্ছে এস প্রোটিন। ওই এস প্রোটিনটা কোনো মানুষের শরীরে তার যে মিউকাস মেমব্রেন আছে বা মেমব্রেনটা আছে, সেই মেমব্রেনের মধ্যে থাকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যাকে শর্টে বলে ACE2। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম হচ্ছে একটা রিসেপ্টর মানে যে রিসিভ করে। যখন বিশেষ করে এটা কোথায় থাকে, আমাদের যে শ্বাসযন্ত্রের বা শ্বাস যে টিউব আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে মেমব্রেন থাকে, মিউকাস মেমব্রেন থাকে, এপিথেলিয়াল সেল থাকে। এই এপিথেলিয়াল সেলের লাংয়ের হতে পারে, সেটা হার্টের হতে পারে, কিডনির হতে পারে, ব্লাডারের হতে পারে। এই সেলগুলোর মধ্যে থাকে ACE2 রিসেপ্টর, যেটাকে আমরা বলি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর। এই রিসেপ্টরটা কি হয়, যখনই আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওই করোনা ভাইরাস ঢুকছে তখনই তার মধ্যে যে স্পাইক প্রোটিনটা থাকে, ওই প্রোটিনটার সঙ্গে এই রিসেপ্টরটা অ্যাটাচ হয়ে যায়, বাইন্ড হয়ে যায়, অর্থাৎ ধরে নেয় ওটার মধ্যে। যেই ওই রিসেপ্টরটা ভাইরাসটাকে ওই স্পাইক প্রোটিন দিয়ে, অর্থাৎ স্পাইকটা ওর মধ্যে ঢুকে যায়, ধরে নেয়, বাইন্ড করে যায়, সংযুক্ত হয়ে যায় কোষের সঙ্গে, তারপর ওই কোষের মাধ্যমে ভাইরাসটা শরীরের মধ্যে ঢোকে এবং ওই কোষটা যে অর্গান, যে মানে যে আমাদের যে অর্গানটা, সে যদি সেটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দিয়ে ঢোকে, প্রথমে গলায় যাবে, আরো নিচের দিকে ফুসফুসে চলে যাবে এবং আলটিমেটলি ড্যামেজ করতে শুরু করবে ওই সেলগুলোকে। এখন হয় কি, যে ভাইরাস তো ঢুকলো, শরীর কি চুপ করে বসে আছে? না, শরীর এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করে। এই প্রতিরোধ ক্ষমতা আপনারা জানেন দুটো ভাবে এই প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি করে। একটা হচ্ছে ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটিটা কি? ইননেট ইমিউনিটিটা হচ্ছে যে ভাইরাস বা যে কোনো একটা ফরেন প্রোটিন যখনই শরীরের মধ্যে বিদেশি শত্রু ঢোকে, তখন শরীর ইমিডিয়েট তার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কতগুলো সেলের, কতগুলো কোষের মধ্যে দিয়ে। তার নাম হচ্ছে এপিথেলিয়াল সেল, অ্যালভিওলার ম্যাক্রোফেজেস হ্যাঁ, ডেনড্রাইটিক সেল। এই তিনটে সেলের মধ্যে দিয়ে শরীর প্রথমেই প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তোলে। এটা খুব ইমিডিয়েট হয়, অর্থাৎ শরীরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে শরীর সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, এরকম একটা ব্যাপার। এবং এটাই হচ্ছে সেই ইননেট ইমিউনিটি, যে শরীরের মধ্যে যখন একটা বিদেশি শত্রু ঢোকে, ভাইরাস ঢোকে বা ব্যাকটেরিয়া ঢোকে, শরীর প্রথম এই কোষগুলো দিয়ে বাধাটা দেয়। এবং এটা বেসিক্যালি থাকে রেসপিরেটরি সিস্টেম, আমাদের যে আছে শ্বাসতন্ত্র, সেই শ্বাসতন্ত্রের যে সেলগুলো আছে তার সেই সেলগুলো এখানে প্রধান ভূমিকা নেয়। এছাড়াও আমাদের আরেকটা ইমিউনিটি আছে, তাকে বলে হিউমেরাল ইমিউনিটি। এই হিউমেরাল ইমিউনিটি কি? হিউমেরাল ইমিউনিটি হচ্ছে আমাদের শরীরের যে কোষের বাইরে একটা ফ্লুইড থাকে, তাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে কতগুলো এনজাইম থাকে, অ্যান্টিবডি থাকে, এরা আবার শরীরকে ডিফেন্স করতে হেল্প করে, অর্থাৎ ওই ভাইরাসের বা ব্যাকটেরিয়ার এগেনস্টে। এছাড়াও আমাদের আছে লিম্ফোসাইট গুলো। এই লিম্ফোসাইটের মধ্যে আমাদের দেখেছি টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট থাকে, এরাও শরীরের ভাইরাসের বিরুদ্ধে বা কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এখন করোনা ভাইরাস ঢুকলো, সুতরাং প্রথমে এই এপিথেলিয়াল এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজ গুলো তারা কি করলো, ডেনড্রাইটিক সেলগুলো প্রথমে তারা বাধা দিল এবং বিশেষ করে ডেনড্রাইটিক যে সেলগুলো আছে সেগুলো গপ গপ করে গিলে খেয়ে ফেললো ভাইরাসগুলোকে। কিন্তু যেই সেটা ভাইরাসকে গিলে খেলো, যেটাকে আপনারা ডাক্তারি ভাষায় বলেন ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ ডেনড্রাইটিক সেল এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে করোনা ভাইরাসকে গিলে ফেললো।
সেটা তো করোনা ভাইরাসকে গিলে ফেলে কি তার কাজ শেষ হয়ে গেল? না, সঙ্গে সঙ্গে কি হলো, যখনই গিলে ফেললো তখনই ওই সেলগুলো স্টিমুলেট করে দিল বা অ্যাক্টিভেট করে দিল, সক্রিয় করে দিল CD4 সেল এবং CD8 টি হেল্পার সেল। টি সেলের লিম্ফোসাইটের মধ্যে যে টি সেল থাকে, টি সেলের আবার কতগুলো হেল্পার সেল থাকে, সেই CD8 টি হেল্পার সেলকে এবং CD4 সেলকে সে সক্রিয় করে দিল। যেই সেটা সক্রিয় হয়ে গেল, সেই CD4 সেল আবার কি করলো, বি সেল যেটা আছে সেটাও শরীরে যে ডিফেন্সিভ মানে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সেই বি সেলকে সে বি সেলগুলোকে মানে স্টিমুলেট করে দিল, অর্থাৎ সক্রিয় করলো। বি সেল তখন ভাইরাস স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করতে শুরু করলো শরীরে, যে ভাইরাস স্পেসিফিক অ্যান্টিবডি গুলো করোনা ভাইরাসকে মারতে দৌড়লো। এটা গেল CD4 টি সেল এরা করলো। আর CD4 টি হেল্পার সেল, আর একটা টি হেল্পার সেল, এটা না, প্রথমটা হচ্ছে CD4 সেল করলো। আর CD8 যে টি হেল্পার সেল গুলো আছে সেগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত যে কোষগুলো, সেই কোষগুলোকে মারতে শুরু করলো। তাহলে দেখুন একই সঙ্গে কিন্তু কাজগুলো চলছে। একদিকে গিলে ফেলে মেরে ফেলার চেষ্টা করছে করোনা ভাইরাসকে, সেগুলো ডেন্ড্রাইটিক সেলগুলো, অপরদিকে CD4 এবং CD8 টি হেল্পার সেলগুলো বি সেলকে স্টিমুলেট করে অ্যান্টিবডি বানিয়ে দিচ্ছে, যেটা আবার করোনা ভাইরাসকে মারতে দৌড়চ্ছে। আবার CD8 টি হেল্পার সেলগুলো ভাইরাসের দ্বারা আক্রান্ত যে কোষগুলো সেগুলোকে আবার মেরে ফেলার চেষ্টা করছে। তাহলে শরীর কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করছে যেমন করে হোক শরীরের বাইরে এটাকে বার করে দেওয়ার, এই ভাইরাসগুলোকে শরীরের ভেতরে মেরে ফেলা। এছাড়াও আমরা আরেকটা শরীর ডিফেন্স করে, প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যেগুলো খুব খারাপ অবস্থা হয়ে যায় করোনা ভাইরাসে, যে যাদের ভেন্টিলেশনে চলে যেতে হয়, যারা প্রতি মুহূর্তে রোগের সঙ্গে লড়াই করছে শরীর, সে তাদের যত সিভিয়ারলি যারা ইনফেক্টেড হয় তাদের শরীরে দেখা যায় যে তাদের প্লাজমাতে, তাদের শরীরের যে ব্লাড প্লাজমা আছে, শরীরের প্লাজমার মধ্যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন বলে কতগুলো প্রোটিন তৈরি হয়ে যায়। যত বেশি ইনফেকশন রেট বাড়ে, যত বেশি পেশেন্টের খারাপ অবস্থা হয়, তত বেশি বেশি করে শরীর ডিফেন্স করতে থাকে, শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করতে থাকে, তত বেশি বেশি করে এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন প্লাজমার মধ্যে চলে আসে। এবং এই যেমন সেই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো কি কি, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10 এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। এই যে সাইটোকাইন গুলো, এই সাইটোকাইন গুলো হচ্ছে স্মল প্রোটিন, ছোট ছোট প্রোটিন শরীরের মধ্যে তৈরি হয়, সেই প্রোটিন গুলো করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে যায়। আপনারা এখন শুনছেন কোনো পেশেন্ট, করোনা পেশেন্ট খুব খারাপ অবস্থা, মরে যেতে বসেছে, ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে। সেই সময় তারা কি করে, করোনা ভাইরাস থেকে ইনফেকশন থেকে মুক্তি পেয়েছে, খুব ভালো ইনফেকশন হয়েছিল কিন্তু মুক্তি পেয়ে গেছে এমন সুস্থ মানুষকে ডেকে নিয়ে আসে, তাদের ব্লাড নেয়, মানে তাদের ব্লাড প্লাজমা নেয়। এই প্লাজমাটা ওই যে পেশেন্টটার খারাপ অবস্থা, মরতে চলেছে, সেই পেশেন্টের মধ্যে দিয়ে দিচ্ছে, যাকে আপনারা বাজারে শুনতে পাচ্ছেন প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি আর কিচ্ছু না, এই প্লাজমা থেরাপি হচ্ছে যেহেতু যে লোকটা ভালো হয়ে গেছে, যে ফাইট করে বেঁচে উঠেছে, তার শরীরের মধ্যে ওই যে ইন্টারলিউকিন 6 এবং ইন্টারলিউকিন 10, TNF টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, এই যে প্রোটিন গুলো আছে, সেই প্রোটিন গুলো ওই যে মানুষটা মরে যেতে বসেছে, যে আর পারছে না, পেরে উঠছে না, তার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ওই ভাইরাসের এগেইনস্টে, ওই ভালো লোকটার প্লাজমা ওই তার শরীরে ঢুকে দেওয়া হচ্ছে, যেটাকে আজকাল প্লাজমা থেরাপি বলা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন, চারিদিকে শুনছেন প্লাজমা থেরাপি কিন্তু বুঝতে পারছেন না প্লাজমা থেরাপিটা কি। আরে বাবা, যে লোকটা ভালো হয়ে গেছে তার সেই ভালো হয়ে যাওয়া লোকটার প্লাজমা নিয়ে নেওয়া হচ্ছে কেন? তার কারণ সে তো বেঁচে উঠেছে, তার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা জিতেছে। এখানে জিতেছে কিভাবে? ওই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে তৈরি করে ভাইরাসকে মেরে ফেলে, তার শরীর জিতেছে। সুতরাং তার প্লাজমাটা নিয়ে নাও, ওর শরীরে প্রচুর ওই সেলগুলো আছে, ওটা ঢুকিয়ে দাও যে লোকটা মরতে বসেছে তার শরীরে, যাতে তার শরীরে আবার রোগ প্রতিরোধক ক্ষমতাটা পেয়ে ওই ভাইরাসকে মেরে ফেলতে পারে। এটা কি বলা হয় প্লাজমা থেরাপি। আমি আপনাদের বোঝাতে পারলাম আশা করি যে ভাইরাসটা কিভাবে ঢোকে এবং কিভাবে সে শরীর তার বিরুদ্ধে লড়াই করে। আমি বুঝতে পারছি যে এন্ট্রি অফ করোনা ভাইরাস ইন দ্য বডি, আমি যা মুখে বললাম আমি ওটা আমার স্লাইডের ভেতরে দিয়েছিলাম একটা ভিডিও প্রেজেন্টেশন করে। আমি বুঝতে পারছি যে ভিডিও প্রেজেন্টেশনটা করা সম্ভব হচ্ছে না বোধহয়। হ্যালো,
ভিডিও স্যার। প্রেজেন্টেশনটা করা সম্ভব হচ্ছে না মনে হচ্ছে। তাহলে স্যার কি হবে? ঠিক আছে, দরকার নেই, আমি এইভাবে মুখেই চালিয়ে যাচ্ছি। তারপরে যে জায়গাটা